আমরা যে বিশ্ব ইতিহাসটা পড়ে বড় হয়েছি সেটাই কি সব, নাকি এর বাইরেও অন্য কোনো গল্প আছে? তামিম আনসারির অসাধারণ বই ডেস্টিনি ডিসরাপ্টেড আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়। চলুন আজ ইতিহাসের সেই অন্য গল্পটা শোনার চেষ্টা করি। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, যে ইতিহাসটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, বইপত্রে দেখছি, সেটা যদি পুরো ছবির মাত্র অর্ধেকটা হয়, কি হবে যদি এর পাশেই সমানতালে আরেকটা বিরাট শক্তিশালী ইতিহাসের স্রোত বয়ে চলে, যেটা হয়তো আমাদের চোখেই পড়েনি? তো এই ব্যাপারটাই আমরা একটু তুলিয়ে দেখব, কিভাবে একই দুনিয়ায় একই সময়ে দুটো আলাদা ইতিহাসের গল্প তৈরি হলো, আর তারা প্রায় কেউ কাউকে না জেনেই বড় হয়ে উঠল। এই অন্য ইতিহাসটার কেন্দ্রবিন্দু কোথায়? লেখক তামিম আনসারি একটা দারুণ শব্দ ব্যবহার করেছেন, মিডল ওয়ার্ল্ড, মানে মধ্যবিশ্ব। কোন জায়গাটা এটা? ধরুন সিন্ধু নদ থেকে শুরু করে একেবারে নীল নদ পর্যন্ত এই যে বিশাল একটা এলাকা, শত শত বছর ধরে এটাই ছিল কিন্তু পৃথিবীর সবকিছু, মানে রাজনীতি, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সবকিছুর কেন্দ্র। আর এর ছিল নিজের একটা আলাদা গল্প, নিজের চলার পথ। এই ছবিটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখেন, একদিকে ওয়েস্টার্ন বা পশ্চিমা ইতিহাস, গ্রিস, তারপর রোম, এরপর তাদের ডার্ক এজ বা অন্ধকার যুগ, তারপর রেনেসা, শিল্প বিপ্লব। কিন্তু ঠিক ওই একই সময়ে মিডল ওয়ার্ল্ডের গল্পটা দেখেন, একদম অন্যরকম। মেসোপটেমিয়া থেকে পারস্য, আর তারপর ইসলামের স্বর্ণযুগ। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কোনটা জানেন? ইউরোপ যখন অন্ধকার যুগে ডুবে আছে, মুসলিম বিশ্ব তখন তার জ্ঞান বিজ্ঞানের সোনালি সময়, মানে গোল্ডেন এজে। দুটো ইতিহাস যেন দুটো আলাদা রেল লাইনে ছুটছে, তাই না? চলুন এবার আমরা ওই অন্য রেললাইনটার গল্প শুনি, কিভাবে এই মিডল ওয়ার্ল্ডের যাত্রাটা শুরু হলো, কিভাবে এর নিজের ভাগ্য, নিজের ডেস্টিনিটা তৈরি হচ্ছিল। সবকিছুর শুরুটা হয় ৬২২ খ্রিস্টাব্দে হিজরতের মাধ্যমে। এখন হিজরত মানে কিন্তু শুধু মক্কা থেকে মদিনায় চলে যাওয়া নয়। লেখক বলছেন এটাই ছিল একটা নতুন সভ্যতার ইয়ার জিরো, মানে যেখান থেকে সবকিছুর গণনা শুরু। কারণ এই ঘটনার মধ্য দিয়ে জন্ম নিল উম্মাহ, এমন একটা কমিউনিটি যার বাঁধনটা রক্তের বা বংশের নয়, বরং বিশ্বাসের, আদর্শের। আরে আদর্শের শক্তিটা কেমন ছিল জানেন? অবিশ্বাস্য। মাত্র ১০০ বছরের মধ্যে, ভাবা যায়, মাত্র ১০০ বছরে এই নতুন শক্তি তখনকার সুপার পাওয়ার মানে পারস্য আর রোমান সাম্রাজ্যের মতো দানবদের চ্যালেঞ্জ করতে শুরু করে। কি অসম্ভব দ্রুতগতিতে বিস্তার ঘটেছিল! এরপরই শুরু হল সেই বিখ্যাত আব্বাসীয় স্বর্ণযুগ, আর এর কেন্দ্র ছিল বাগদাদ। তখন বাগদাদ ছিল বলতে গেলে পুরো পৃথিবীর জ্ঞানের রাজধানী। তাদের ছিল বাইতুল হিকমা বা হাউস অফ উইজডম। সেখানে কি হতো জানেন? গ্রিক, ভারতীয়, পারস্যের যত জ্ঞানীগুণের লেখা সবকিছু আরবিতে অনুবাদ করা হতো, সেগুলোর উপর গবেষণা হতো। ফিলসফি, ম্যাথস, মেডিসিন, এমন কোনো বিষয় নেই যেখানে মুসলিমরা তখন বিশ্বের সেরা ছিল না। কিন্তু ইতিহাসে কোনো কিছুই তো চিরস্থায়ী নয়, তাই না? এই সোনালি চলার পথেও দুটো বিশাল ধাক্কা এসে লাগল, এমন দুটো আঘাত যা মিডল ওয়ার্ল্ডের ডেস্টিনিকে, তার ভাগ্যকে চিরদিনের জন্য অন্য দিকে ঘুরিয়ে দিল। প্রথম ধাক্কাটা ছিল ক্রুসেড। ওয়েস্টার্ন হিস্ট্রিতে তো এটাকে বিরাট এক ধর্মযুদ্ধ, এক মহাকাব্য হিসেবে দেখানো হয়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল, মুসলিম বিশ্বের চোখে এটা তেমন কিছুই ছিল না। তাদের কাছে মনে হয়েছিল উত্তরের বর্ডার দিয়ে কিছু অসভ্য ফ্র্যাঙ্ক এসে হামলা চালাচ্ছে। বগদাদ বা কায়রোর মতো ঝলমলে শহরের মানুষের কাছে এটা ছিল একটা ছোটখাটো ঝামেলা মাত্র। আসল বিপর্যয়টা ছিল অন্য কিছু। আসল কিয়ামতটা ছিল মঙ্গলদের আক্রমণ। ১২৫৮ সাল হালাকু খান যখন বাগদাদকে মাটিতে মিশিয়ে দিল, সেটাই ছিল মুসলিম সভ্যতার বুকে সবচেয়ে বড় আঘাত। একটা কথা প্রচলিত আছে যে বাইতুল হিকমার এত বইপত্র টাইগ্রিস বা দজলা নদীতে ছুঁড়ে ফেলা হয়েছিল যে নদীর পানির রং বইয়ের কালিতে কালো হয়ে গিয়েছিল। একবার কল্পনা করুন দৃশ্যটা। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় ধ্বংসের স্রোতটা অত দ্রুত এগিয়ে আসছিল। ১২২০-এর দশকেই সমরকন্দ, বুখারার মতো শহর শেষ। ১২৫৮-তে তো বাগদাদি ধ্বংস হয়ে গেল। যখন সবাই ভাবছে সব শেষ আর কিছু বাকি নেই, ঠিক তখনই ১২৬০ সালে আইন জালতের ময়দানে মামলুকরা অবিশ্বাস্যভাবে মঙ্গলদের থামিয়ে দিল, ইতিহাসে প্রথমবারের মতো। এই একটা যুদ্ধই হয়তো পুরো মুসলিম সভ্যতাকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। মঙ্গলদের সেই ধ্বংসযজ্ঞ থেকে মুসলিম বিশ্ব ঠিকই আবার ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু ঠিক সেই সময়ে পৃথিবীর আরেক প্রান্তে ইউরোপে নিঃশব্দে এমন কিছু ঘটছিল যা শুধু মুসলিম বিশ্বের নয়, বরং পুরো পৃথিবীর ইতিহাসকে ওলটপালট করে দিতে যাচ্ছিল। ভাবুন একবার, একদিকে অটোমেন, সাফাভি আর মুঘল সাম্রাজ্য,
মানে তিনটা বিশাল মুসলিম শক্তি তখন তাদের ক্ষমতার শীর্ষে। তারা নিজেদের ঐশ্বর্য আর জৌলুস নিয়ে ব্যস্ত। আর ওদিকে ইউরোপে কি হচ্ছে? একটা নীরব বিপ্লব, রেনেসা, রিফরমেশন, এরপর ছাপাখানার আবিষ্কার যা জ্ঞানকে সবার কাছে পৌঁছে দিল। তারপর নতুন নতুন সমুদ্রপথ আবিষ্কার, আর ফাইনালি শিল্প বিপ্লব। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হল মুসলিম বিশ্ব নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে এতটাই নিশ্চিত ছিল যে ইউরোপের এই ছোট ছোট কিন্তু যুগান্তকারী পরিবর্তনগুলোকে তারা পাত্তাই দেয়নি। তো ফলাফলটা কি হল? এই কথাটা শুনলেই বোঝা যায়, মুসলিমরা যখন অনেক দেরিতে চোখ খুলে তাকাল, তারা দেখল ইউরোপ শুধু তাদের সমান সমান হয়ে যায়নি, বরং তাদেরকে অনেক অনেক পেছনে ফেলে চলে গেছে। শত শত বছর ধরে যারা নিজেদের বিশ্বের সেরা ভাবত, তাদের জন্য এই ধাক্কাটা ছিল বিরাট। আর এরপর এলো সবচেয়ে বড় আঘাতটা, যেটাকে বলা যায় দ্য গ্রেট ডিসরাপশন। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ আর ফরাসিরা মিলে একটা গোপন চুক্তি করল, নাম সাইক্স-পিকো। তারা কি করল? একটা ম্যাপের উপর স্কেল আর পেন্সিল দিয়ে সোজা দাগ টেনে দিল, আর জন্ম হল ইরাক, সিরিয়া, জর্ডানের মতো দেশের। হাজার হাজার বছর ধরে যে এলাকাগুলো একসাথে ছিল, যাদের নিজস্ব একটা ইতিহাস ছিল, সেই সব কিছুকে ভেঙে ঘুরিয়ে দিয়ে তারা নিজেদের সুবিধার জন্য কিছু কৃত্রিম দেশ বানিয়ে দিল। এই যে ভাগ্যটাকে এইভাবে থামিয়ে দেওয়া হলো, ব্যাহত করা হলো, এই ডিসরাপ্টেড ডেস্টিনির গল্পটাই কিন্তু আমাদের আজকের পৃথিবীতে নিয়ে আসে। আজকের দুনিয়ার এত অশান্তি, এত সংঘাতের মূলে কিন্তু এটাই। তো এই বিশাল পরিবর্তনের মুখে পড়ে মুসলিম বিশ্বে 3 ধরনের চিন্তাভাবনার জন্ম হল। একদল হল পিওরিস্ট বা শুদ্ধতাবাদী। তারা বলল, আমাদেরকে ইসলামের একেবারে শুরুর দিকে সেই বিশুদ্ধ রূপে ফিরে যেতে হবে। আরেক দল হল মডার্নিস্ট বা আধুনিকতাবাদী। তারা বলল, না, টিকে থাকতে হলে আমাদেরকে পশ্চিমের টেকনোলজি, তাদের সিস্টেমগুলো গ্রহণ করতে হবে। আর তৃতীয় একটা দল হল প্যান ইসলামিস্ট। তারা বলল, আলাদা আলাদা থাকলে হবে না, পুরো মুসলিম বিশ্বকে এক হতে হবে। মজার ব্যাপার হল, আজকের দিনেও কিন্তু মুসলিম বিশ্বে এই 3টা চিন্তার লড়াইটাই চলছে। তাহলে আসল সমস্যাটা কোথায়? লেখক বলছেন, এটা আসলে কোনো সভ্যতার সংঘাত বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস না, ব্যাপারটা তার চেয়েও গভীর। এটা হলো দুটো আলাদা গল্পের সংঘাত, দুটো ইতিহাস, যারা দুটো আলাদা টাইমলাইনে চলছে। মানে দুটো পক্ষ একই জায়গায় থেকেও যেন দুটো আলাদা সময়ে বাস করছে। একদল মরিয়া হয়ে আছে তাদের হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য, আর অন্য দল মনে করে তাদের তৈরি করা আধুনিক সিস্টেমটাই একমাত্র সত্যি। আর এই 2 টাইমলাইনের মধ্যেই হচ্ছে সংঘর্ষ। তো শেষ প্রশ্নটা আমি আপনার জন্যই রেখে যাচ্ছি। এই যে দুটো আলাদা ইতিহাসের গল্প, দুটো আলাদা টাইমলাইন, এই দুটোকে না বুঝে আমরা কি আসলেই আজকের পৃথিবীকে, এর এত জটিল রাজনীতি আর সংকটগুলোকে কোনোদিনও পুরোপুরি বুঝতে পারব? ভাববার মতো একটা প্রশ্ন, তাই না?